হ্যালো স্টুডেন্টস, আমি আবির এবং আচার্যর আজকের ক্লাসে আমরা আলোচনা করব দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ নিয়ে। আজকের ক্লাসটি এই অধ্যায়ের ওপর আমাদের ফার্স্ট ক্লাস। আজকের ক্লাসে আমরা আলোচনা করব মহাবিদ্রোহের কারণগুলি নিয়ে। আমরা জেনে নেব ঠিক কী কী কারণে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ সংঘটিত হয়েছিল। তাহলে চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। দেখো, ভারতবর্ষে ব্রিটিশ শাসনের ইতিহাসকে আমরা মূলত দুটো পর্যায়ে ভাগ করতে পারি: 1757 খ্রিস্টাব্দ থেকে 1857 খ্রিস্টাব্দ এবং 1858 খ্রিস্টাব্দ থেকে 1947 খ্রিস্টাব্দ। এই ভাগটি মূলত শাসনের প্রকৃতির ওপর নির্ভর করে করা হয়েছে। অর্থাৎ 1757 খ্রিস্টাব্দ থেকে 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে ব্রিটিশ শাসনের ভার ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে এবং 1858 থেকে 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতবর্ষ সরাসরি ব্রিটিশ রাজের অধীনে ছিল। অর্থাৎ এই 1857 খ্রিস্টাব্দ থেকে 1858 খ্রিস্টাব্দ এই সময়কালের মধ্যে ভারতবর্ষের ইতিহাসে এমন কি হয়েছিল যার জন্য ভারতবর্ষের শাসনতন্ত্র এভাবে পাল্টে যায়? এর উত্তর হলো 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ ভারতবর্ষের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা এবং এই 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ কেন হয়েছিল সেই কারণগুলি আমরা আজকের ক্লাসে আলোচনা করব। ঐতিহাসিকরা এই মহাবিদ্রোহের পেছনে যে কারণগুলির অনুসন্ধান করেছেন সেগুলিকে অনেকগুলি পর্যায়ে ভাগ করেছেন, যেমন রাজনৈতিক কারণ, সামাজিক কারণ, অর্থনৈতিক কারণ, ধর্মীয় কারণ, সামরিক কারণ প্রভৃতি। এই সমস্ত কারণগুলিকেই আমরা এক এক করে আলোচনা করব। মহাবিদ্রোহের রাজনৈতিক কারণ সম্পর্কে কিছু বলতে গেলেই প্রথমেই উল্লেখ করতে হয় লর্ড ডালহাউসির কথা। লর্ড ডালহাউসি ছিলেন একজন চরম সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসক। তিনি যুদ্ধের মাধ্যমে পাঞ্জাবের শিখ সাম্রাজ্য ও দক্ষিণ ব্রহ্মদেশ দখল তো করেই ছিলেন, তার সঙ্গে সঙ্গে তিনি কৌশল ও কূটনীতির মাধ্যমেও ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার ঘটাতে চেয়েছিলেন। এই জন্য তিনি অনেকগুলি পদ্ধতি অবলম্বন করেছিলেন। যেমন অযোধ্যা রাজ্যটি তিনি কুশাসনের অজুহাতে দখল করেন, যদিও অযোধ্যা রাজ্যটির শাসনভার পুরোপুরি ব্রিটিশ কোম্পানির হাতেই ছিল এবং এই রাজ্যের কুশাসনের জন্য দায়ী ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তবুও ডালহাউসি এই কুশাসনের জন্য অযোধ্যার নবাবকে দায়ী করেন এবং অযোধ্যাকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন। তবে ডালহাউসির সবথেকে চর্চিত নীতি হলো সত্যবিলোপ নীতি। এই সত্যবিলোপ নীতি অনুসারে কোনো দেশীয় রাজ্যের রাজা যদি অপুত্রক অবস্থায় মারা যান তাহলে তার রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হবে এবং এই নীতিতে দেশীয় রাজ্যের রাজাদের দত্তক পুত্র গ্রহণের চিরাচরিত নীতিকেও অস্বীকার করা হয়েছিল। লর্ড ডালহাউসি এই নীতি প্রয়োগ করে ঝাঁসি, সাতারা, তাঞ্জোর, সম্বলপুর, নাগপুরের মতন প্রচুর দেশীয় রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন এবং ডালহাউসির এই নীতির ফলে দেশীয় রাজ্যের রাজাদের মনে ক্ষোভ ও ঘৃণার সংমিশ্রণ ঘটেছিল। কোনো কোনো ঐতিহাসিক মহাবিদ্রোহের পেছনে বিভিন্ন সামাজিক কারণগুলিকেও দেখিয়েছেন। তারা বলেছেন যে ব্রিটিশ শাসনকালে বিশেষত ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্বে ভারতবর্ষে সামাজিক ব্যবধান দিন দিন বেড়েই চলছিল। ইংরেজরা ভারতীয়দের অশিক্ষিত বর্বর কালা আদমি বলে মনে করত এবং কথায় কথায় তারা ভারতীয়দের অপমান করত। বিভিন্ন রেস্টুরেন্ট, ক্লাব, এই সমস্ত প্রতিষ্ঠানগুলির গেটের বাইরে নোটিশ বোর্ডে লেখা থাকতো ডগস অ্যান্ড নেটিভস আর নট অ্যালাউড, অর্থাৎ কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ। ভারতীয়দের প্রতি ব্রিটিশদের এই তীব্র ঘৃণা ভারতীয়দের মনেও ক্ষোভের জন্ম দিয়েছিল এবং ভারতীয়রা ধীরে ধীরে এই সময় ব্রিটিশ বিরোধী হয়ে উঠেছিল। তাছাড়াও কোম্পানির সরকার ভারতবর্ষে যে সমস্ত সমাজ সংস্কারমূলক কর্মসূচিগুলি গ্রহণ করেছিল সেগুলিও রক্ষণশীল ভারতীয় সমাজ মেনে নিতে পারেনি। তার ফলে কোম্পানির শাসনের বিরুদ্ধে ভারতীয় সমাজের একটি বড় অংশের মনে বিক্ষোভের জন্ম হয়।
মার্ক্সবাদী ঐতিহাসিকেরা এই মহাবিদ্রোহের পেছনে অর্থনৈতিক কারণগুলিকে সবথেকে বেশি গুরুত্ব দিয়েছেন। তারা বলেছেন 1757 খ্রিস্টাব্দ থেকে 1857 খ্রিস্টাব্দ এই 100 বছরের মধ্যে কোম্পানি নির্লজ্জভাবে ভারত থেকে কোটি কোটি পাউন্ড মূল্যের সম্পদ লুট করে। এছাড়াও কোম্পানি সমগ্র ভারতবর্ষে যে ভূমি রাজস্ব ব্যবস্থার প্রবর্তন করেছিল তাতে ভূমি রাজস্বের হার ছিল অত্যন্ত বেশি। ফলে ভারতবর্ষের সাধারণ দরিদ্র কৃষকরা এই ভূমি রাজস্ব ব্যবস্থায় ভিখিরি হয়ে যায়। এছাড়াও কোম্পানি নানাভাবে ভারত থেকে কোটি কোটি পাউন্ড মূল্যের সম্পদ লুট করে এবং তার ফলে ভারতবর্ষ একটি ধনী দেশ থেকে ধীরে ধীরে পৃথিবীর সবথেকে দরিদ্র দেশগুলির মধ্যে একটিতে পরিণত হয়। এই সমস্ত কারণে ভারতবর্ষে দারিদ্র্য, বেকারত্ব, মহামারীর মতন বিভিন্ন সমস্যা দেখা দেয়, যেগুলি কোম্পানির শাসনের বিরুদ্ধে সাধারণ মানুষকে খেপিয়ে তুলেছিল। মহাবিদ্রোহের পেছনে সামরিক কারণ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনীর মধ্যে বেশিরভাগই ছিল ভারতীয় সেনা এবং এই ভারতীয় সেনার ওপর ভিত্তি করেই কোম্পানি 100 বছরের মধ্যে সমগ্র ভারতবর্ষকে দখল করে নিয়েছিল। কিন্তু কোম্পানির সেনাবাহিনীতে বেতন বৈষম্য ও অন্যান্য বিভিন্ন বৈষম্য ছিল। ভারতীয় সেনারা ব্রিটিশ সেনাদের থেকে অত্যন্ত কম বেতন পেত, তাদের সেভাবে প্রমোশন হতো না। বিভিন্ন দূর দেশে ভারতীয় সেনাদের জোর করে পাঠানো হতো যা তাদের ধর্মীয় সংস্কারে আঘাত হানে। কিন্তু তারপরেও এই সমস্ত সেনাদের এই দূর দেশে যাওয়ার জন্য এক্সট্রা কোনো টাকা দেওয়া হতো না। এছাড়াও ভারতীয় সেনাদের চিরাচরিত ধর্মীয় সংস্কার যেমন দাড়ি রাখা, টিকি রাখা, তিলক কাটা প্রভৃতির ওপরেও কোম্পানির সরকার নানা রকমের বিধিনিষেধ জারি করে, যার ফলে ভারতীয় সিপাহীদের মধ্যে একটা বড় অংশই কোম্পানির বিরুদ্ধে মনে মনে বিদ্রোহের প্রস্তুতি নেয়। ধর্মীয় কারণও মহাবিদ্রোহের পেছনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ভারতবর্ষে কোম্পানির শাসন দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হওয়ার পর খ্রিস্টান মিশনারিরা এদেশে দলে দলে আসতে শুরু করে। তাদের একমাত্র লক্ষ্য ছিল ভারতবর্ষকে খ্রিস্টান ধর্মের আন্ডারে নিয়ে আসা এবং এই জন্যই তারা ভারতবর্ষের চিরাচরিত বিভিন্ন ধর্ম যেমন হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম এই সমস্ত ধর্মগুলিকে অপমান করতে শুরু করে এবং তারা খ্রিস্টান ধর্মের শ্রেষ্ঠত্ব প্রচার করতে থাকে। এই খ্রিস্টান মিশনারিদের পেছনে কোম্পানির সরকারেরও সমর্থন ছিল, যার ফলে এই খ্রিস্টান মিশনারি এবং কোম্পানির সরকারের বিরুদ্ধে হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষই প্রচণ্ড রকমভাবে ক্ষুব্ধ হয়। এছাড়াও কোম্পানি সমাজ সংস্কারের মতন ভারতবর্ষে ধর্ম সংস্কারমূলক কর্মসূচিও গ্রহণ করেছিল। সতীদাহ প্রথা নিবারণ, বিধবা বিবাহ প্রচলন, বাল্যবিবাহ, বহুবিবাহ, গঙ্গাসাগরে সন্তান বিসর্জন প্রভৃতি কুপ্রথা বন্ধ করে কোম্পানি যে অত্যন্ত ভালো কাজ করেছিল সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। কিন্তু এই সমস্ত কর্মসূচিগুলি রক্ষণশীল ভারতীয় সমাজকে তীব্রভাবে আঘাত করে এবং তারা এটিকে তাদের ধর্মে হস্তক্ষেপ বলে মনে করতে থাকে। তার ফলে এই ধর্মীয় কারণেও প্রচুর মানুষ কোম্পানির শাসনের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠে। তবে ঐতিহাসিকরা মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ হিসেবে এনফিল্ড রাইফেলের ঘটনাটিকেই মনে করেন। আসলে এই সমস্ত কারণগুলিতে যখন ভারতীয় সমাজে কোম্পানির শাসনের বিরুদ্ধে ধীরে ধীরে ক্ষোভের সৃষ্টি হচ্ছে, ঠিক সেই সময় কোম্পানি ভারতীয় সেনাবাহিনীতে এনফিল্ড রাইফেল নামে একটি নতুন ধরনের রাইফেল ইন্ট্রোডিউস করে। এই রাইফেলের বিশেষত্ব ছিল যে এই রাইফেলের কার্তুজ দাঁতে কেটে তারপর তা রাইফেলে ভরতে হতো। গুজব রটে যায় যে এই রাইফেলের কার্তুজে গরু ও শুয়োরের চর্বি মিশ্রিত রয়েছে। খুব স্বাভাবিকভাবেই ভারতীয় সেনাবাহিনীর হিন্দু ও মুসলমান সিপাহীরা এই রাইফেল ব্যবহার করতে অস্বীকার করে, কিন্তু কোম্পানি তাদের এই সমস্যাকে মানবিক দৃষ্টিকোণ থেকে সমাধান করার পরিবর্তে তাদের ওপর জোর করে এই রাইফেল চাপিয়ে দেয় এবং এই রাইফেল ব্যবহারে তাদের বাধ্য করে।
এর ফলে বারুদের স্তূপে অগ্নিসংযোগ ঘটে। 1857 খ্রিস্টাব্দের 29শে মার্চ বাংলার ব্যারাকপুরের 34 নম্বর নেটিভ ইনফ্যান্ট্রির একজন সিপাহী মঙ্গল পাণ্ডে এই এনফিল্ড রাইফেল ব্যবহার করতে অস্বীকার করেন এবং তিনি তার উচ্চপদস্থ দুজন ব্রিটিশ অফিসারকে গুলি করেন। বিচারে মঙ্গল পাণ্ডের ফাঁসি হয়। কিন্তু মহাবিদ্রোহের আনুষ্ঠানিক সূচনা হয় 1857 খ্রিস্টাব্দের 10ই মে মিরাটে। মিরাট সেনানিবাসের সিপাহীরা এই এনফিল্ড রাইফেল ব্যবহার করতে অস্বীকার করে এবং প্রকাশ্যেই তারা কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। তারা তাদের সমস্ত ব্রিটিশ অফিসারদের হত্যা করে এবং জেল ভেঙে তাদের বন্দী সহকর্মীদের মুক্ত করে এবং তারা দিল্লি দখলের উদ্দেশ্যে দিল্লির দিকে রওনা দেয়। এইভাবেই 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের আনুষ্ঠানিক সূচনা হয় বলে ঐতিহাসিকরা মনে করেন। তাহলে চলো দেখে নিই আজকের ক্লাসে আমরা কি কি বিষয় আলোচনা করলাম। আজকের ক্লাসে আমরা মূলত আলোচনা করলাম মহাবিদ্রোহের কারণগুলি নিয়ে। আমরা জেনে নিলাম যে মহাবিদ্রোহের পেছনে রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয়, সামাজিক, সামরিক প্রভৃতি বিভিন্ন কারণ কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। এর পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আচার্যর পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো।